আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় গ্যাসের কণার গতিশক্তি হিসাব। আমি মোহাম্মদ আসমাউল বিশ্বাস, প্রভাষক, রসায়ন বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। গ্যাসের কণার গতিশক্তি হিসাব সম্পর্কে আলোচনা করব। শিক্ষণফল: পাঠ শেষে শিক্ষার্থীরা গ্যাসের কণার গতিশক্তি সম্পর্কে ধারণা পাবে, গ্যাসের কণার গতিশক্তি নির্ণায়ক সমীকরণ প্রতিপাদন করতে পারবে, গতিশক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবে এবং গাণিতিক সমস্যা সমাধান করার কৌশল জানতে পারবে। প্রথমেই দেখি গ্যাসের কণার গতিশক্তি কি। আমরা জানি গ্যাসীয় পদার্থের কণাসমূহ গতিশীল অবস্থায় থাকে। এই গতিশীল অবস্থায় থাকার জন্য এই গতিসম্পন্ন কণা কাজ করার সামর্থ্য অর্জন করে। এই কাজ করার সামর্থ্যকেই গতিশক্তি বলে। অর্থাৎ গ্যাসের কণা তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গ্যাসের কণার গতিশক্তি বলে। এখন দেখি গ্যাসের কণার গতিশক্তি নির্ণায়ক সমীকরণ কিভাবে প্রতিপাদন করব। প্রথমেই দেখি ডান পাশে কণার একটা পাত্র, এই পাত্রের মধ্যে গ্যাসীয় পদার্থ আছে। আমরা ধরি এই গ্যাসীয় পদার্থের চাপ হলো পি, আয়তন ভি, এম হলো প্রতিটি অণুর ভর, সি হলো এই গ্যাসীয় পদার্থের কণার আরএমএস বেগ, রুট মিন স্কয়ার ভেলোসিটি, বর্গমূল গড় বর্গ বেগ। এখন আমরা এই গ্যাসীয় পদার্থের কণাসমূহের গতিশক্তিতে নির্ণায়ক সমীকরণ প্রতিপাদন করব। এই প্রতিপাদন করার জন্য আমরা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ অনুসরণ করব। এখন আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা কি? পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c স্কয়ার। এখন আমাদের সমীকরণ প্রতিপাদন করার লক্ষ্যে আমরা একটু বিন্যস্ত করে নিব। বিন্যস্ত করার জন্য আমরা এই n এর জায়গায় n এ ব্যবহার করব। তাহলে সমীকরণ দাঁড়াবে পিভি ইজ ইকুয়াল টু 1/3 mna c স্কয়ার। এখন কথা হলো কি যে এই যে na টা কি? na হলো 1 মোল গ্যাসের অণুর সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এখন আমরা এইখানে একটু অন্যভাবে সাজাবো, সেটা হলো 2/3 ইন্টু 1/2। এই দুইটা অংশ অর্থাৎ 2/3 ইন্টু 1/2 কাটাকাটি করে আবার কিন্তু 1/3 হয়ে যাবে। আমাদের এটা প্রতিপাদনের সাপেক্ষে জন্য প্রয়োজন হয়েছে। এখন এই ডান পাশের অংশে কি আসে? 1/2 mc স্কয়ার। এই অংশে 1/2 mc স্কয়ারকে আমরা একটু বাম পাশে নিয়ে আসবো আর অন্য সবগুলো মানগুলোকে ডান পাশে নিয়ে আসব। এখন আমরা জানি কি হাফ mc স্কয়ার, এটাকে বলা হয় গতিশক্তি ইকে। তাহলে ইকে ইজ ইকুয়াল টু 3/2 পিভি ডিভাইডেড বাই na। এখন আমরা কি জানি? আমরা জানি হলো পিভি ইজ ইকুয়াল টু nRT। n এর মান যদি 1 মোল হয় তাহলে লেখা যায় পিভি ইজ ইকুয়াল টু RT। এখন পিভি ইজ ইকুয়াল টু যদি RT লেখা যায় তাহলে আমরা এখানে পিভি এর জায়গায় RT লিখে দিতে পারি। তাহলে আমাদের সমীকরণটা হয়ে দাঁড়াবে ইকে ইজ ইকুয়াল টু 3/2 RT ডিভাইডেড বাই na। এখন যে আমরা রাশিটা পেলাম অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু 3/2 RT ডিভাইডেড বাই na, এটা হলো একটি অণুর গড় গতিশক্তি। ইকে ইজ ইকুয়াল টু 3/2 RT ডিভাইডেড বাই na, এটা হলো একটা অণুর গড় গতিশক্তি। এখন যদি আমরা 1 মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে এই na টা বাদ দিলে অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু 3/2 RT, এটা হলো 1 মোল গ্যাসের গতিশক্তি। na দ্বারা ভাগ করলে হবে একটি অণুর গড় গতিশক্তি। এখন আমরা দেখি এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। n মোল গ্যাস অণুর গতিশক্তি হলো 3/2 nRT। 3/2 nRT, n মোল গ্যাসের ক্ষেত্রে এখানে n হবে স্মল লেটারে n। যাই হোক, 1 মোল গ্যাস অণুর গতিশক্তি কি হবে তাহলে? 3/2 ইন্টু RT, কারণ কি n এর মান অন হয়েছে। আবার 1 মোল গ্যাস অণুর গতিশক্তি হবে 3/2 ইন্টু পিভি, কারণ কি আমরা জানি 1 মোলের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু nRT এর ক্ষেত্রে n এর মান যেহেতু অন হয়ে যায় সেক্ষেত্রে RT এর জায়গায় আমরা কি লিখে দিতে পারি? পিভি লিখে দিতে পারি। যদি একটি অণুর গতিশক্তি বা গড় গতিশক্তি নির্ণয় করতে চাই তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে 3/2 ইন্টু RT ডিভাইডেড বাই na, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বার বা 1 মোলে অণুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে।
এখন যদি আমাদের এভাবে না বলে দিয়ে যদি গ্যাসের ভর বলে দেয় যে এতটুকু গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, তাহলে কি করতে হবে? তাহলে হলো এই এন কে ভেঙে নিতে হবে। আমরা জানি এন সমান ডাব্লু ভাগ এম। তাহলে এন সমান ডাব্লু ভাগ যদি এম হয়, তাহলে ডাব্লু গ্রাম ভরের গ্যাস অণুর গতিশক্তি হবে 3/2 ইন্টু ডাব্লু ভাগ এম ইন্টু আরটি। এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের অঙ্ক করতে হতে পারে। এখন আসি তথ্যের পর্যালোচনা করি। একই তাপমাত্রায় একই মোল সংখ্যা দুটি ভিন্ন গ্যাসের গতিশক্তি একই। মানে কি? মানেটা হলো, ধরে নিই একটা পাত্রে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অন্য পাত্রে রয়েছে অক্সিজেন গ্যাস। এখন অক্সিজেন গ্যাসের যে তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসেরও সেই তাপমাত্রা। অক্সিজেন গ্যাসের যত সংখ্যক মোল, কার্বন ডাইঅক্সাইড গ্যাসেরও তত সংখ্যক মোল। তাহলে দুইটা গ্যাসেরই গতিশক্তি একই হবে। আবার আসি, একই তাপমাত্রায় একই ভরের দুটো গ্যাসের মধ্যে যে গ্যাসের আণবিক ভর কম তার গতিশক্তি বেশি। মানে কি? মানেটা হলো যে এই সমীকরণের দিকে তাকাই, যে একই তাপমাত্রা, দুইটা গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা একই, দুইটা গ্যাসের ভরও একই, দুই পাত্রে আছে, কিন্তু দুইটা গ্যাসের আণবিক ভর একই না, আণবিক ভর ভিন্ন। সেক্ষেত্রে আণবিক ভরের মান যার কম তার কি হবে? গতিশক্তির মানটা বেশি হবে। তারপর দেখি, একই তাপমাত্রায় একই আণবিক ভরের ভিন্ন পরিমাণ গ্যাসের যে অংশের পরিমাণ বেশি তার গতিশক্তি বেশি। মানে কি? মানে হলো, ধরা যাক দুইটা পাত্রে গ্যাস আছে, দুইটা পাত্রে গ্যাস থাকলে দুইটা পাত্রেই একই গ্যাস আছে, ধরে নিলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দুইটা পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, দুইটা পাত্রেরই কি তাপমাত্রা একই। দুইটা পাত্রেই যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, তাই দুইটা পাত্রেই তার আণবিক ভর একই, অর্থাৎ 44। এখন যে পাত্রের মধ্যে এই ডাব্লুর মানটা বেশি থাকবে, অর্থাৎ গ্যাসের পরিমাণ বেশি থাকবে, তার গতিশক্তিও বেশি হবে। তারপর দেখি, একই মোল সংখ্যা দুটি গ্যাসের ক্ষেত্রে যে গ্যাসের তাপমাত্রা বেশি তার গতিশক্তিও বেশি হবে। অর্থ কি? অর্থ হলো, এই যে গতিশক্তির সমীকরণ 3/2 nRT, দুইটা গ্যাসের মোল সংখ্যা একই, কিন্তু দুইটা গ্যাসের তাপমাত্রা একই না। এখন যে পাত্রের তাপমাত্রা বেশি তার গতিশক্তিও বেশি হবে। এবার দেখি পরের স্লাইডে নমুনা গাণিতিক সমস্যা ও সমাধান। দেখি আমাদের প্রশ্নটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। সমাধান। গ্যাসের গতিশক্তির সূত্র হতে পাই 3/2 nRT। n হলো গ্যাসের মোল সংখ্যা। এখানে সরাসরি মোল সংখ্যা উল্লেখ করে দেওয়া নেই, এর জন্য আমরা মোল সংখ্যা ভেঙে ডাব্লু ভাগ এম করব, কারণ আমরা জানি n ইজ ইকুয়াল টু ডাব্লু ভাগ এম, অর্থাৎ কোনো গ্যাসের ভরটাকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মোল সংখ্যা নির্ণয় হয়। এখন এইখানে ডাব্লুর মান 22, 8.314 হলো মোলার গ্যাস ধ্রুবক আর টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিলে 303 হয়, আর আণবিক ভর হলো 44। এখন এই মানটাকে আমরা 8.314 নিলাম, কার মান? আর এর মান, মোলার গ্যাস ধ্রুবকের মান। যেহেতু আমরা গ্যাসের যে শক্তি নির্ণয় করতেছি জুল এককে, জুল এককে নেওয়ার ক্ষেত্রে আমরা মোলার গ্যাস ধ্রুবক আরটা এসআই এককে নিব। উত্তরটা আসলো কত? 1889.3565 জুল, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হলো 1889.3565 জুল। এখন দেখি এই একই অঙ্ক একটু অন্যভাবে উপস্থাপন করি। গত অঙ্কে কত গ্রাম এটা বলে দেওয়া ছিল, গতিশক্তি নির্ণয় করা হয়েছিল। এখন আমরা ধরে নিলাম যে কত গ্রাম দিয়ে দেওয়া নেই, আমরা কত গ্রাম নির্ণয় করতে হবে। এখন আমাদের দিয়ে দেওয়া আছে গতিশক্তি। সমাধান করার কৌশল দেখি। আমাদের সূত্র সেই আগের সূত্র, ইকুয়াল টু 3/2 nRT। এখন ভেঙে লিখলে 3/2 ডাব্লু ভাগ mRT। ডাব্লুকে যদি আলাদা করি তাহলে দাঁড়ায় 2 ইন্টু EK ইন্টু M ডিভাইডেড বাই 3 ইন্টু R ইন্টু T। এখন মানগুলো যদি বসিয়ে দিই, 2 EK এর মান এইটা, M হলো আণবিক ভর, ডিভাইডেড বাই 3 ইন্টু 8.314 ইন্টু 303, ভাগ করলে মানগুলো হয়ে যায় 22 গ্রাম।
সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হবে এই 1889.3565 জুল। এভাবে এই একই মানগুলো ব্যবহার করে দেখা গেল অন্য অঙ্কের ক্ষেত্রে কত গ্রাম বলে দিল, গ্যাসের গতিশক্তিও বলে দিল কিন্তু টেম্পারেচার বলে দিল না, সেক্ষেত্রেও টেম্পারেচার নির্ণয় করা সম্ভব। তোমাদের জন্য 3টা বাড়ির কাজ দিচ্ছি। প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, কত তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড অণুর গড় গতিশক্তি এত, অর্থাৎ 6.17 ইন্টু 10⁻21 জুল পার মলিকুল। আরেকটা প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 32 গ্রাম অক্সিজেনের গতিশক্তি নির্ণয় করো। আরেকটা প্রশ্ন, 1 মোল মিথেন গ্যাসের চাপ এত কিলো প্যাসকেল এবং আয়তন 25.19 লিটার হলে গতিশক্তি কত? তোমরা অঙ্কগুলো বাসায় করার চেষ্টা করবা। সবার জন্য শুভকামনা, ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ।